আমাদের দেশে স্বাধীনতার পর থেকে মানে মুজিব সরকার, পরে জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার এবং শেখ হাসিনার আগের সরকার, এখানে পররাষ্ট্রনীতিতে কিন্তু একটা ভারসাম্য ছিল, কোনো কোনো ঝোঁক ছিল, কিন্তু এই ধরনের একেবারে কোনো দেশের লেজুর ভিত্তি নতজানু হয় নাই। এইটা কিন্তু আমরা এই সরকারগুলো আমাদের লক্ষ্য করেছি। কিন্তু শেখ হাসিনার শাসনামলে আমরা দেখলাম যে সরকার ভারতের নতজানু হয়ে পড়ে এবং ভারত ঘেঁষা একটা নীতি গ্রহণ করে, এবং তার পিছনে দেশের কোনো মঙ্গল অমঙ্গলের ব্যাপার ছিল না, তার পিছনে ছিল তার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতীয় সমর্থন, এবং যে সমর্থনের জন্য এই ধরনের নীতি গ্রহণ করে। তো আমরা লক্ষ্য করলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, তারা ভারতের সঙ্গে দূরত্ব বাড়লো, কিন্তু তারা গিয়ে মার্কিন এর কাছে নতজানু হয় এবং মার্কিন ঘেঁষা একটা নীতি গ্রহণ করে, এবং সে সরকার পরিবর্তনের 3 দিন আগে যে চুক্তিটা হয়, এবং সেটা হচ্ছে তো বাংলাদেশের একটা স্বার্থবিরোধী চুক্তি। এটা তো বোধহয় সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে সেখানে আমরা কতগুলো 13টা বোয়িং কিনতে বাধ্য হলাম, এবং সেই সঙ্গে এমনকি কৃষি পণ্য ইত্যাদি যেগুলো। আপনার বিশ্লেষণের সুবিধার্থে একটা তথ্য দিতে পারি, আজকে সেটি বেরিয়েছে। সেটি হচ্ছে গত 4 মাসে এই চুক্তি পরবর্তী আজকে পর্যন্ত আর কি যুক্তরাষ্ট্র থেকে মার্কিন পণ্য আর পরিমাণ দ্বিগুণ হয়েছে। তাহলে কি হবে? এমনকি হ্যাঁ, মার্কিন পণ্য আমরা নিব না তা না, কিন্তু আমরা তো আজকের বাজারে আমি কোত্থেকে কম দামে পাবো সেখান থেকে তো আমি কিনবো। অর্থনীতি তো সেটাই নিয়ম। একটা স্বাধীন দেশের তার অর্থনৈতিক কূটনীতি সেইভাবেই পরিচালিত হবে, কার সঙ্গে কোন চুক্তি করলে কিংবা কোন ব্যবসা করলে সে লাভবান হবে। কিন্তু এই চুক্তি সরকার প্রকাশ করে নাই, কিন্তু মার্কিন সরকারের থেকে যেটা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে যে আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে। যেমন আমাদেরকে মার্কিনী পণ্য ক্রয় করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা হয়েছে, এবং আমরা মার্কিনী পণ্য আমরা কম দামে পেলে, ধরেন যে ফ্রান্সের কাছ থেকে বোয়িং যদি কম দামেও আমরা পাই তো এটা নিতে পারবো না। এয়ারবাস যদি পাই তাহলে আমরা এটা নিতে পারবো না, আমাদের নিতে হবে মার্কিনের কাছ থেকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই ধরনের বাধ্যবাধকতা তো আমাদের, এবং এই ধরনের একটা চুক্তি সেটা অন্তর্বর্তী সরকারের করা উচিত ছিল না, তারা তড়িঘড়ি করে এটা করে। এবং যারা এর সঙ্গে দুর্ভাগ্যজনক হলো এই সরকার এই চুক্তি করে নাই, কিন্তু এই চুক্তির যারা অন্যতম উদ্যোক্তা অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী, তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তাকে রেখে দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের এই ব্যাপারে ভূমিকা নিয়ে এক ধরনের জনমনে প্রশ্ন দাঁড়িয়েছে। এবং এর আগে অবশ্য খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এই চুক্তি হওয়ার আগে বিএনপি এবং জামাতের সঙ্গে আমরা আলাপ করে এটা করেছি, কিন্তু জামাত বলেছে না, আমাদের সঙ্গে কোনো আলাপ করে নাই। জামাত সঙ্গে সঙ্গে তার পরের দিনই সেটা প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে জানি না কিছু। তো একবার হলো কোনো দেশের এই ধরনের খপ্পরে পড়ে যাওয়া, এবং পৃথিবীতে যখন একটা সারা দেশেই এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা, এবং পৃথিবীতে মনে হচ্ছে একটা পোলারাইজেশন হচ্ছে, তো এখানে এক কেন্দ্রিক বিশ্ব পরিণত হয়েছিল, কিন্তু সেই কেন্দ্র কিন্তু এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। এখানে ভিন্ন কেন্দ্র আবার গড়ে ওঠার জায়গা রয়েছে। ঠিক সেই সময় কোনো একটা কেন্দ্রের দিকে ঝুঁকে পড়াটা এটা মোটেই জায়গাটা না। এবং এই জায়গা থেকে একসময় আমাদের রাজনীতি কিন্তু আবর্তিত হয়েছিল পাকিস্তান আমলে। এই কারণে কি সরকারের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরের আগে বলে গেলেন জুনে, আগামী মাসের জুনে ভারত অথবা চীনে সফর করবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ মার্কিন ঘেঁষা কূটনীতি থেকে বের হওয়ার মতো কোনো কি বার্তা এটা, নাকি কৌশল? না, এটার সাথে আমি কোনো কৌশল দেখি না, কেননা তাকে যখন সফর শুরু করতে হবে হয় ভারতে যেতে হবে, না চীনে যেতে হবে, কেন উনি তো আর একসঙ্গে তো আর ইউরোপে যেতে পারেন, এটা হবে না। এবং তাকে পর্যায়ক্রমে ভারত এবং চীন সফর করতে হবে, এটি একটা রিয়েলিটি। কারণ আমাদের দুই বিরোধ প্রতিবেশী, তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক রাখতে হবে। অতএব তাকে হয় আগে ভারত পরে চীন, কিংবা আগে চীন পরে ভারত যেতে হবে। এবং এর সঙ্গে মার্কিন সে খপ্পর থেকে বেরিয়ে আসার কোনো উদ্যোগ নেই। মার্কিন খপ্পর থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দরকার, এবং সেটা হচ্ছে সাহসী সিদ্ধান্ত।
এবং এই চুক্তির মধ্যেই সেই সিদ্ধান্তের পথ বাতলানো আছে, কিন্তু সেটার জন্য রাজনৈতিক অঙ্গীকার দরকার, দৃঢ় অবস্থান দরকার, এবং সেটা গ্রহণ করা সময়োপযোগী ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, পাকিস্তান আমলে কিন্তু যখন সিটো এবং সেন্টো এবং বাগদাদ প্যাক্ট করা হলো, অর্থাৎ তখন তারা সারা পৃথিবীতে তখন জোট নিরপেক্ষ আন্দোলন চলছে, তখন মার্কিন ঘেঁষা নীতির বিপক্ষেই কিন্তু বাংলাদেশ যে ফুঁসে উঠেছিল, কিংবা পাকিস্তানের বিরুদ্ধে এমনকি পশ্চিম পাকিস্তানের জনগণের একটা অংশ ফুঁসে উঠেছিল, তার পিছনে ছিল কতগুলো আওয়াজ, যেমন সিটো এবং সেন্টো চুক্তি বাতিল করো, বাগদাদ প্যাক্ট বাতিল করো, এবং তখন তারা জোট নিরপেক্ষ নীতির পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। অতএব একটা দেশের পররাষ্ট্রনীতি নিঃসন্দেহে সেই দেশের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ, রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে পৃথিবীতে তা আরো বটে, কিন্তু এমন সময় এমন একটা চুক্তি যেটা পার্লামেন্টে আলাপ না করে এটা করা হয়েছে, পার্লামেন্ট তো তখন গঠিত হয়নি, পরে যেহেতু নির্বাচিত সরকার এসছে, তো এবং এটা পার্লামেন্টে তারপরে একটা আলোচনা হওয়া উচিত ছিল। আমি যতদূর শুনেছি যে রুমিন ফরানা, তো এটা একমাত্র সংসদ সদস্য সংসদ সদস্য তিনি বলেছিলেন, কিন্তু সেটাকে উপেক্ষা করা হচ্ছে।